নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং আজকে আমরা চলে এসেছি এনটিপিসির পরবর্তী ক্লাস নাম্বার 3 নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই ক্লাসে আলোচনা করব আজকের কোয়েশ্চেনগুলো, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই সমস্ত কোয়েশ্চেনগুলো সিবিটি 1 এবং সিবিটি 2 তে আসা শুধুমাত্র এনটিপিসির এক্সামেই আসা কোয়েশ্চেন। সুতরাং আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে তোমাদের সমস্ত এক্সামের জন্য। তো কোনো না কোনো শিফটে তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে, সেটা কিন্তু তোমরা সকলে দেখে নেবে। আর আগের ক্লাসে আমরা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের করিয়েছি। তার আগে তোমাদের যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো রয়েছে সেগুলো ক্লাস করিয়েছি। তোমরা অবশ্যই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তো আজকে আমাদের 3 নম্বর ক্লাস চলছে। অবশ্যই তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, যুক্ত হয়ে যাবে। এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলও লিঙ্ক রয়েছে। তো যাই হোক, আমরা আমাদের আজকে ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার চলে আসি। আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন আছে তার আগে তোমরা সকলে একটু লাইক করে দিও, শেয়ার অবশ্যই করে দেবে তোমরা সকলে, ঠিক আছে? এবং এই সিরিজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আজকের কোয়েশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে আজ থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমাদের করানো হবে সেগুলো সবই তোমাদের এনটিপিসি সিবিটি 1 সিবিটি 2 এর আসা কোয়েশ্চেন। তো চলো, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ, নিচের কোন দেশটি ব্রিক্স গোষ্ঠীর সদস্য নয়? তো ব্রিক্স অর্থাৎ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি BRICS, ব্রিক্স। কিন্তু এই যে ব্রিক্স আমরা দেখছি, আগে প্রথমে উত্তরটা দেখে নিই। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু ব্রিক্স কান্ট্রির মধ্যে নেই। কিন্তু আমরা দেখব যে এই যে ব্রিক্স সংগঠনটা রয়েছে, এটা কিন্তু যখন গঠন করা হয়েছিল 2006-এর দিকে, তারপরের থেকে কিন্তু এখানে BRIC ছিল, যেটাকে আমরা ব্রিক বলবো। কিন্তু সাউথ আফ্রিকা পরবর্তীতে যুক্ত হয় 2010। কবে যুক্ত হয়েছে সাউথ আফ্রিকা? পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় 2010। 2010-এ কিন্তু সাউথ আফ্রিকা যুক্ত হয় এই ব্রিকে। তারপর এটা গঠন করে ব্রিক্স। এই ব্রিক্স কান্ট্রির মধ্যে এক একটা নাম্বার, এখানে কিন্তু এক একটা অ্যালফাবেট এক একটা দেশকে রিপ্রেজেন্ট করে। আমরা দেখে নেব বি দিয়ে কি কাকে ডিনোট করে? অবশ্যই ব্রাজিল। বি অর্থাৎ ব্রাজিল, আর অর্থাৎ রাশিয়া, আই দিয়ে অবশ্যই আমাদের নিজেদের দেশ ইন্ডিয়া, ভারত, এবং সি অর্থাৎ চায়না, চীন এখানে আমাদের হবে, এবং সাউথ আফ্রিকা যে কিন্তু 2010-এ জয়েন করছে ব্রিক্সে। এবং এখানে আমাদের কিন্তু দেখতে হবে এই ব্রিক্সের হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে। ব্রিক্সের কিন্তু পার্টিকুলার হেডকোয়ার্টার নেই, কারণ এই সমস্ত দেশেরই কিন্তু যে তোমাদের ক্যাপিটাল সিটি রয়েছে সেখানেই কিন্তু এদের হেডকোয়ার্টারটা অবস্থান করছে। তো এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের দেখতে হবে, এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে। পরের প্রশ্ন আমাদের আছে, ব্রিক্স যোগদানকারী সর্বশেষ দেশ কোনটি? তো এখানে কি আছে, আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে ভালো করে দেখানো। সর্বশেষ দেশ যেটা কিন্তু দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা 2010-এ কিন্তু এখানে যোগদান করছে ব্রিক্সে। পরবর্তী কোশ্চেন আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটাকে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলি, ভারতকে কত সালে পোলিও মুক্ত অর্থাৎ পোলিও ফ্রি কান্ট্রি হিসাবে ঘোষণা করেছে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা? আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে এটা দেখে নাও ভালো করে। এগুলো কিন্তু তোমাদের সিবিটি 2 এ আসা কোশ্চেন, এটা আমাদের এনটিপিসির। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 2014। এই কোশ্চেনটা কিন্তু আবারও আসবে, ঠিক আছে? 2014 সালে ভারত কিন্তু পোলিও মুক্ত ঘোষণা করে দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের লোগো হচ্ছে এটা, তোমরা সেটা দেখতে পাচ্ছ এখানে। এবং এর সম্পর্কেও আমাদের দেখতে হবে এই WHO এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কিন্তু 7ই এপ্রিল 1948 সালে এটি প্রতিষ্ঠিত হয়। 7ই এপ্রিল 1948-এ এই যে আমাদের রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? রাইট অ্যান্সার হয়ে যাবে কোথায়? জেনিভা, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের জেনিভাতে এর হেডকোয়ার্টার অবস্থান করছে। এবং এই যে 7ই এপ্রিল, এই দিনটা আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস কিন্তু পালন করে থাকি, আমরা সকলে এটা জানি, তাই তো? তো এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের একটু দেখে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন যেটা আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে? এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে ভালো করে দেখে নাও। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সুইজারল্যান্ডের জেনিভা। আমরা একটু আগে যে উত্তরটা দেখে নিলাম, সুইজারল্যান্ডের জেনিভাতে কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থান করছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, তাই তো? তো এখান থেকে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়। চলো পরবর্তী কোশ্চেন দেখি। ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটা? ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটা ভালো করে দেখে নাও। রাইট অ্যান্সার কোনটা হবে? জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু সাহিত্যের ক্ষেত্রে ভারতের সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ কিন্তু একটা অ্যাওয়ার্ড, যেটা কিন্তু হচ্ছে আমাদের এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। এবং এখানে কিন্তু আমাদের দেখতে হবে এটা কিন্তু সাহিত্যে কিন্তু দেওয়া হয়ে থাকে। আর অ্যাওয়ার্ড অ্যান্ড অনার থেকে তোমাদের যে সমস্ত কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয় সেগুলো কিন্তু অলরেডি আমরা ক্লাসের মাধ্যমে বলে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে?
আচ্ছা, এখানে আমাদের দেখতে হবে পরবর্তী কোশ্চেন দেখি। কোশ্চেনের মাধ্যমে আমরা উত্তরগুলো দেখে নেব। ২০২৫ সালে ২০২৫ একদম লেটেস্টের ৫৯তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন তার নাম কি? এটা কিন্তু একদম লেটেস্ট কোশ্চেন, ঠিক আছে? এই কিছুদিন আগেই তিনি কিন্তু আমাদের ২০২৫ এ ৫৯তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন। তার ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ। তার নাম কি? বিনোদ কুমার শুক্লা। বিনোদ কুমার শুক্লা তিনি কিন্তু ২০২৫ এর ৫৯তম কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। পরবর্তী কোশ্চেন আছে, জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী প্রথম ব্যক্তি কে? প্রথম ব্যক্তি কে ছিলেন যিনি জ্ঞানপীঠ পুরস্কারে জয়ী হয়েছেন? তো ভালো করে অপশনটা ভালো করে দেখে নাও। তার ছবি কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের কিন্তু রাইট অ্যান্সার কোনটা হবে আমরা সকলে কিন্তু এই উত্তরটা জানি। জি শঙ্কর ক্রুপ তিনি কিন্তু প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু বিজয়ী ছিলেন। তার ছবি এখানে আমরা দেখতেই পাচ্ছি। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, সমুদ্রে, আকাশে এবং স্থলে শত্রুর উপস্থিতিতে যে সাহসিকতা এবং আত্মত্যাগের সবচেয়ে সুস্পষ্ট কাজের জন্য যে বীরত্ব পুরস্কার অর্থাৎ সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কিন্তু দেওয়া হয়, সেই পুরস্কারের নাম কি? অপশান তোমরা এখানে দেখতেই পাচ্ছ এবং তার পাশে ছবিও দেখতে পাচ্ছ, যেটা কিন্তু আমাদের রয়েছে। তার উত্তর পরমবীর চক্র। পরমবীর চক্র আমাদের ভারতের সবচেয়ে হায়েস্ট, এটা হচ্ছে আমাদের গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে আমাদের শৌর্য এবং সাহসিকতার জন্য দেওয়া হয়ে থাকে সমস্ত ফোর্সের মধ্যে থেকে, ঠিক আছে? এবং এটা কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড যেটা কিন্তু সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ অ্যাওয়ার্ড। আমরা যেমন দেখি আমাদের নাগরিক ক্ষেত্রে সবচেয়ে সর্বোচ্চ অ্যাওয়ার্ড কোনটা? ভারতরত্ন পুরস্কার। এবং আমরা দেখে নেব এই পরমবীর চক্র প্রথমবার কে পেয়েছিলেন। প্রথমবার সাল ১৯৫০-এ মেজর সোমনাথ শর্মা তিনি কিন্তু এই আমাদের পরমবীর চক্র অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। তিনি কিন্তু দেশের জন্য সর্বোচ্চ বলিদান দিয়েছিলেন, ঠিক আছে? তার জন্যই কিন্তু এটা তাকে প্রদান করা হয়েছিল, মেজর সোমনাথ শর্মা। পরবর্তী কোয়েশ্চেন আছে, ভালো লাগলে সকলে একটু লাইক করে দেবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? এটা আমরা সকলে কম বেশি জানি। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, তার চিত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের সিনেমা জগতের অর্থাৎ চলচ্চিত্রের ক্ষেত্রে কিন্তু এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। তোমরা অবশ্যই বলবে ২০২৫-এ এই পুরস্কারটি কে জয়লাভ করেছেন? এটা কিন্তু গুরুত্বপূর্ণ ও অবশ্যই আমাদের এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হবে। তো চলো আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখি। পরবর্তী প্রশ্ন আছে, পুলিৎজার পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে? পুলিৎজার পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে? এখানে আমাদের কোনটা হবে? ভালো করে অপশনগুলো দেখে নাও। পুলিৎজারের ক্ষেত্রে রাইট অ্যান্সার আমাদের কোনটা হবে? গোবিন্দ বিহারী লাল। গোবিন্দ বিহারী লাল তিনি কিন্তু পুলিৎজার পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় ছিলেন এবং এর চিত্র তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর তোমাদের বলে রাখি, এখানে যে একটু আগে যে আমরা যে কোয়েশ্চেনটা দেখলাম, সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা অবশ্যই এতক্ষণ ধরে কমেন্ট সেকশনে হয়তো বলে দিয়েছো। না বলে থাকলে অবশ্যই বলবে। দাদা, যেটা কি ছিল আমাদের কোয়েশ্চেনটা? দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, তাই তো? এটাই তো ছিল। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ২০২৫, সেটা কিন্তু কে জয়লাভ করেছেন? অবশ্যই আমাদের কিন্তু রাইট অ্যান্সার কে হবে? তোমরা বলো। মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কিন্তু তিনি এটা জয়লাভ করে নিয়েছেন, ঠিক আছে? গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ড। এবং এই যে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, সেটা প্রথমবার কে পেয়েছিলেন তোমরা বলতে পারবে? প্রথমবার ফার্স্ট রিসিপিয়েন্ট কে ছিলেন এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড? রাইট অ্যান্সার হয়ে যাবে দেবিকা রানী। দেবিকা রানী ১৯৬৯-এ এই পুরস্কারটি প্রথমবার তিনি কিন্তু পেয়েছিলেন, যেটা ২০২৫-এর দিকে ২৪-২৫-এ মিঠুন চক্রবর্তী এটা জিতে নিয়েছে, ঠিক আছে? চলো আমরা পরবর্তী যে কোয়েশ্চেন আমরা ছিল, কি ছিল? পুলিৎজার প্রাইজ, এটা আমরা দেখে নিলাম। গোবিন্দ বিহারী লাল আমাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। আর পুলিৎজার প্রাইজ কিসে দেওয়া হয়? এটা কিন্তু সাংবাদিকতায় দেওয়া হয়, ঠিক আছে? জার্নালিজমে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আছে, লেডি রতন টাটা ট্রফি কোন খেলার সাথে যুক্ত? লেডি রতন টাটা ট্রফি কোন খেলার সাথে যুক্ত? অপশনগুলো ভালো করে তোমরা সকলে দেখে নাও। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কোনটা? অবশ্যই তোমরা কাপ দেখেই বুঝতে পারছো, হকি। হকির সাথে যুক্ত কিন্তু লেডি রতন টাটা ট্রফি, ঠিক আছে? গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের দেখতে হবে। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এনটিপিসি এক্সাম কিন্তু আমাদের সামনেই ৫ই জুন থেকে হতে যাচ্ছে। আর বেশি হয়তো টাইম নেই, ১৭ দিন হয়তো টাইম রয়েছে। আর তো আমাদের কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই করে নেওয়া উচিত। যারা যারা এখনো পর্যন্ত করোনি, বেশি দেরি করো না, এখনো টাইম আছে। এটা শেষ করার পর্যন্ত এখনো কিন্তু সময় রয়েছে তোমাদের হাতে। তার জন্য তোমাদের সকলকে বলবো, এখানে রয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট সমস্ত কোয়েশ্চেনগুলো এখানে রয়েছে। এখানে ৩০০টা পেজের মধ্যে কভার করা রয়েছে। সমস্ত কোয়েশ্চেনগুলো বাংলা ভাষাতে সুন্দরভাবে রয়েছে। দুটো পিডিএফ এখানে পেয়ে যাবে এবং ৩০০+ পেজ সংখ্যা রয়েছে। কতগুলো কোয়েশ্চেন আছে? ৫,০০০ প্রশ্ন আছে। এই ৫,০০০টা প্রশ্ন তোমরা যদি ভালো করে মুখস্থ করে যাও,
আমি তোমাদের বলতে পারি যে এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমরা রিপিট পাবে, কমন পাবে, ঠিক আছে। তোমরা সেটা গ্র্যাজুয়েট লেভেল হোক বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল হোক, সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই পিডিএফটি। অবশ্যই দেখে যাবে, এখানে 133টা শিফটের সলিউশন দেওয়া রয়েছে শিফট ওয়াইজ বাংলা ভাষায়, এবং এটার যে প্রাইস রয়েছে সেটা হচ্ছে 99 কিন্তু এর প্রাইস রয়েছে। 99 পে করে তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা যদি প্রাইসের কথা বলো যে এটা বেশি আছে প্রাইস, তোমাদের বলে রাখি 133টা শিফটে 40টা করে কোয়েশ্চেন আছে। প্রতিটা শিফটের যে 40টা করে, মানে 133টা শিফটে 133 টাকা হওয়া উচিত, 1 টাকা করে যদি ধরি। কিন্তু তোমরা হিসাব করে দেখো, এটা 133টা শিফটে 5000 প্লাস জিকে আছে, কিন্তু তার সত্ত্বেও তোমাদের কিন্তু এই পিডিএফের যে প্রাইস আছে সেটা কিন্তু 99 আছে, ঠিক আছে। তো সেই কথা মাথায় রেখে তোমাদের জন্য কিন্তু এটা কম প্রাইসে এটা রাখা আছে, এই নিয়ে কোনো টেনশন নেই। আর এখান থেকে কমন অবশ্যই আসবে, কারণ এখান থেকে প্রশ্ন রিপিট হবে, ঠিক আছে। তো যাদের এটা প্রয়োজন রয়েছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। ডিসক্রিপশন বক্সে তোমরা নাম্বারের লিঙ্ক এবং ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে। এই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর যারা আন্ডার গ্র্যাজুয়েটে ফর্ম ফিল আপ করেছো তাদের বলে রাখবি, তোমাদেরও কিন্তু এক্সাম এই গ্র্যাজুয়েট লেভেল হয়ে যাওয়ার পরে কিন্তু শুরু হয়ে যাবে। সুতরাং তোমরা কিন্তু এই পিডিএফটা নিয়ে এখনও পড়তে থাকো, কারণ তোমাদের হাতে মোটামুটি ভালো মাত্রায় টাইম রয়েছে, 1 মাস মতো টাইম আছে তোমাদের হাতে। সুতরাং তোমরা যদি দেরি করো, তোমরা কিন্তু এদের মতো কিন্তু সময় পাবে না। যারা গ্র্যাজুয়েট লেভেল আছে তাদের কিন্তু 17 দিন টাইম আছে, তারা হুড়ো করে তাদের এটা মুখস্থ করতে হবে যতটা যে পারবে, ঠিক আছে, সারাদিন রাত পড়ে। তো তোমরাও কিন্তু অবশ্যই আগে থেকে পড়তে পারো, কারণ এখান থেকে 2024-এর আরপিএফ কনস্টেবল এসআই সমস্ত এক্সামে কিন্তু কমন এসেছিল। সুতরাং এই সমস্ত এক্সামে কিন্তু আসতে যাচ্ছে, ভালো মাত্রায় কমন আসবে। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কিন্তু রেলওয়ে এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এনটিপিসিতে 40টা কোশ্চেন আছে, আর আমরা আশা করছি যে এনটিপিসিতে তোমাদের 10টা মতো কারেন্ট অ্যাফেয়ার্সের সম্ভাবনা রয়েছে। যেমনটা আমরা আরপিএফ কনস্টেবলে দেখেছি 500 কাছাকাছি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। সুতরাং আমরা কিন্তু অনেক কিন্তু কমন দিয়ে এসেছি এসএসসি আরআরবি সমস্ত এক্সামে। তোমরা কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটা এখনও পর্যন্ত যদি না নিয়ে থাকো, তাড়াতাড়ি সংগ্রহ করে নাও এই পিডিএফটি। এখানে রয়েছে 2024-এর গুরুত্বপূর্ণ জিস্ট, যেখানে কিন্তু প্রতি লাইনে লাইনে প্রশ্ন রয়েছে। এখান থেকে প্রশ্ন তোমাদের প্রতিটা এক্সামে কিন্তু এসেছে, এবং নাও এসে থাকলে কিন্তু এই সমস্ত প্রশ্ন আগামী দিনে আসতে যাচ্ছে, ঠিক আছে। প্রতিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, যেগুলো কিন্তু একদম স্কিপ করা যাবে না। এই যে যেটা রয়েছে এটা হচ্ছে জিস্ট 2024-এর, যেখানে 50টা পেজের মধ্যে কভার করা রয়েছে। এটা সবার আগে পড়বে 2024-এরটা। তারপরে যেটা পড়বে সেটা হচ্ছে 2025-এর মান্থগুলো পড়ে নেবে। তারপর টাইম থাকলে তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে 1200 কোশ্চেন আছে টোটাল 2024-এ, তার সাথে এই জিস্ট পাবে, যেটা কিন্তু 80 টাকায় পেয়ে যাবে 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। 80 টাকাতেই পাবে, আর এখান থেকেই কিন্তু কমন আসবে, ঠিক আছে। এবং 2024-এর থেকে কিন্তু 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্সের সংখ্যা কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে। তার কারণটা বলি, এখানে কিন্তু সিবিটি 1, সিবিটি 2, আরপিএফের কনস্টেবল থেকে শুরু করে এসআই সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, এবং রেলওয়ের সিবিটি 1, সিবিটি 2, এসএসসির টিয়ার 1, টিয়ার 2, আমাদের রাজ্যের ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত পুলিশ পরীক্ষার্থী রয়েছে সকলের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের এটা ওয়ান স্টপ সলিউশন। কারণ এর বাইরে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের আশা করা যায় যে কোনো প্রশ্ন আসবে না। 90%-এর ওপর কিন্তু এখান থেকে কমন পাবে, এটা আশা করছি। কি আছে এখানে, কি আছে, তার কারণ হচ্ছে এখানে কিন্তু তোমাদের যেগুলো রয়েছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের, যেখানে কিন্তু আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এখানে রয়েছে। 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের নাম্বার অফ কোয়েশ্চেন কত আছে, এখানে কিন্তু তোমাদের প্রতি মাসের কিন্তু 450 কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন আছে। এবং এখানে পেজ সংখ্যা যদি বলি, পেজ সংখ্যা তোমাদের 30 থেকে 32 পেজের মধ্যে কিন্তু কভার করা রয়েছে প্রতিটি মাসের। যাদের প্রয়োজন আছে যোগাযোগ করবে। এখানে 55 টাকা পে করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। এপ্রিল মাসেরটা তোমরা কিন্তু 25 মে এর মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে। তো যাদের প্রয়োজন আছে তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করে নাও এই নাম্বারগুলোতে, ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে। এবং সায়েন্সের মধ্যে আমরা যদি বলি, বায়োলজি কোশ্চেনটা তোমাদের কিন্তু বেশি থাকবে আমাদের এনটিপিসির এক্সামে। এবং অন্যান্য এক্সামে যদি কথা বলি, বিশেষ করে আমাদের লেভেল 1 বা গ্রুপ ডি, এলপি টেকনিশিয়ান, যেই এই সমস্ত এক্সামে যেখানে কিন্তু সায়েন্সের পোর্শনটা তোমাদের ওয়েটেজটা আলাদাভাবে রয়েছে, সেখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এই পিডিএফটি। কারণ এখানে কিন্তু রেলওয়ে সমস্ত এক্সামের সিবিটি 1, সিবিটি 2 এ আসা কোশ্চেনগুলোকে চ্যাপ্টার ওয়াইজ বায়োলজির প্রশ্নগুলোকে এখানে কিন্তু রাখা রয়েছে। কতগুলো টোটাল কোশ্চেন আছে, এখানে কিন্তু 1250 প্লাস নাম্বার অফ কোশ্চেন আছে। এবং পেজ, এখানে টোটাল নাম্বার অফ পেজ যদি বলি, এখানে 70টা পেজের মধ্যে কভার করা রয়েছে বায়োলজির সমস্ত কোশ্চেনগুলোকে। সুতরাং যাদের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করে নেবে, এই নাম্বারে যোগাযোগ করে নেবে, ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখানে কিন্তু এটা 60 টাকা দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ। আর আশা করছি এর মধ্যে থেকে আসবে বায়োলজির কোশ্চেনগুলো, তার কারণ এগুলো কিন্তু এনটিপিসির এক্সামে আসা কোশ্চেন, আরআরবি গ্রুপ ডি আসা কোশ্চেন। এরকমভাবে রেলওয়ে যত এক্সাম রয়েছে, এলপি টেকনিশিয়ান, আরপিএফ কনস্টেবল এবং এসআই সমস্ত এক্সামের যে সমস্ত প্রশ্নগুলো সিবিটি 1, সিবিটি 2 এর আসা কোশ্চেনগুলো তোমাদের কিন্তু লাস্ট 10 বছরের, এটা বলে রাখি, লাস্ট 10 বছরের প্রশ্নে আমরা নিয়েছি যেগুলো লেটেস্ট, ঠিক আছে। এর আগে আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই। এবং 2024-এ যে সমস্ত এক্সামগুলো হচ্ছে সেগুলো আমাদের দেখতে হবে। তো এই কটা কভার করলেই আশা করা যায় ম্যাক্সিমামটা আমরা কভার করতে পারবো জিকে সেকশনে। এবং তোমাদের বলে রাখি, এটা হচ্ছে আমাদের রেলওয়ে
আরপিএফ এসআই 2024 প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেগুলো কিন্তু আমরা লিখেছি খুব সুন্দরভাবে। এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট ওয়াইজ রয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, পুরস্কার সম্মান, আর্ট অ্যান্ড কালচার, আমাদের জিওগ্রাফি, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, এইভাবে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে সমস্ত কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ এখানে কিন্তু রাখা রয়েছে সুন্দরভাবে। এখানে 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে আরপিএফ এসআই 2024 কোশ্চেনগুলো। 35 টাকা দিয়ে পেয়ে যাচ্ছ এই আমাদের আরপিএফ এসআই 2024 কোশ্চেনগুলো। এবং তোমাদের বলে রাখি, এইখান থেকে প্রশ্ন কিন্তু আমাদের আরপিএফ কনস্টেবলে এই সমস্ত এক্সামগুলোতে আমাদের কিন্তু এসেছে এবং অন্যান্য সমস্ত এক্সামে কিন্তু আসবে। যেমন আমাদের সামনে এনটিপিসি এক্সাম রয়েছে, অবশ্যই এখানে কমন পাবো, কারণ এই সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের বারবার এর প্রশ্নটা ওখানে, ওর প্রশ্ন এখানে রিপিট হয়। ঠিক আছে, তো আমরা যেমনটা এসএসসিতে দেখি ঠিক সেরকম এসএসসি থেকেও কিন্তু রেলে কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়। তার জন্য কিন্তু এখানে পিওয়াইকিউ এই কোশ্চেনের গুরুত্ব এতটা পরিমাণে বেড়ে যায়। যেখান থেকে হোক আমাদের পিওয়াইকিউ কোশ্চেন করতে হবে, আর এখান থেকেই আমরা কমন পাবো। ঠিক আছে, সুতরাং যে সমস্ত কোশ্চেনগুলো আমাদের কাছে রয়েছে সবই প্রিভিয়াস ইয়ার পেপার রয়েছে। তোমাদের যাদের প্রয়োজন আছে এই নাম্বারটাই তোমরা ডেমো পিডিএফও পেয়ে যাবে, এই নাম্বারে যোগাযোগ করবে, ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে। এই সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল আছে, যার যেটা প্রয়োজন তোমরা নিয়ে নেবে এবং তাড়াতাড়ি পড়তে শুরু করবে। এখানে কিন্তু 5 কোশ্চেন আছে এনটিপিসিতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কেউ স্কিপ করতে পারবে না, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু বিভিন্ন এক্সামে বারবার রিপিট হবে। ঠিক আছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা দেখতেই পাচ্ছি গুরুত্বপূর্ণ রয়েছে, আমাদের সমস্ত কোশ্চেনগুলি আমাদের দেখতে হবে। আর সামনে যারা এসএসসি জিডি 2026 রয়েছে তাদেরকে বলবো তারা 2024 পিআইকিউ জিকেটাকে কমপ্লিট করে নাও। এখানে 53টা শিফট ওয়াইজ সলিউশন তোমরা পেয়ে যাবে এবং 25 যে কোশ্চেনগুলো রয়েছে যেগুলো তোমাদের রেডি করা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা সেটা পেয়ে যাবে। আমাদের নেক্সট কোশ্চেন আছে, ভারত ছাড়া নিচের কোন দেশের জাতীয় খেলা হলো হকি? গুরুত্বপূর্ণ কোশ্চেনটা। ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় খেলা রয়েছে হকি? তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে ভালো করে দেখে নাও। রাইট অ্যান্সার হয়ে যাবে পাকিস্তান। পাকিস্তানে কিন্তু জাতীয় খেলা কিন্তু হকি। আর হকিতে কতজন সংখ্যা থাকে? এখানে কিন্তু ক্রিকেট, হকি এবং ফুটবল প্রতি দলেই কিন্তু 11 জন করে কিন্তু এখানে টোটাল নাম্বার অফ প্লেয়ার্স থাকে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখি। এবং এটা কিন্তু হকি খেলা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ তার পিকচার। পরের কোশ্চেন রয়েছে আমাদের, কোনটি ইসরো ঐতিহাসিক উৎক্ষেপণ যান? ঐতিহাসিক উৎক্ষেপণ যান কোনটা? তো এখানে কিন্তু ভালো করে তোমরা অপশানটা দেখে নেবে, এখানে অপশান রয়েছে এবং এটা আমরা দেখতে পাচ্ছি ইসরোর লোগো। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পিএসএলভি, অর্থাৎ এর ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয় এক্সামে, অনেকবার এসেছে এই রেলের এক্সামেই। পিএসএলভি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, এবং জিএসএলভি এটারও ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয়, যেটা হচ্ছে জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। তো এই সমস্ত এর মাধ্যমে কিন্তু উৎক্ষেপণ যান, এর মাধ্যমে কিন্তু উৎক্ষেপণ করা হয় বেশিরভাগ যে সমস্ত আমাদের মহাকাশযানগুলো। এবং এখানে আমাদের দেখতে হবে এগুলো উৎক্ষেপণ করা হয় কোথা থেকে। এটাও এক্সামে কিন্তু অনেকবার আমাদের এসেছে, যেটা কিন্তু শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ থেকে। এখানে কিন্তু সতীশ ধাওয়ান স্পেস সেন্টার রয়েছে, এখান থেকেই কিন্তু আমাদের উৎক্ষেপণ করা হয় সমস্ত স্যাটেলাইটগুলো বা সমস্ত রকেটগুলো লঞ্চ করা হয়ে থাকে। এবং আমাদের চন্দ্রয়ান 1, 2, 3 এই সমস্ত চন্দ্রয়ানগুলো কিন্তু আমাদের এই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে, এখান থেকেই কিন্তু উৎক্ষেপণ করা হয়েছিল। ঠিক আছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং আমাদের চন্দ্রয়ান 1 সেটা কবে? 2008-এ আমরা জানি, এবং 2019-এ আমাদের চন্দ্রয়ান 2 এবং 2023-এ আমাদের চন্দ্রয়ান 3, তাই তো? তো মোস্ট সাকসেসফুল কোনটা? চন্দ্রয়ান 3। এবং ইসরো সম্পর্কে আমাদের দেখতে হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, আমাদের ভারতের নিজস্ব গবেষণা সংস্থা, স্পেস গবেষণা সংস্থা, যেটা হচ্ছে ইসরো। এটা 1969 15ই আগস্ট এটা কিন্তু ফরমেশন হয়েছিল এবং এটা হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায়? কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থান করছে এর হেডকোয়ার্টার। বর্তমানে আমাদের এই চেয়ারম্যান কে রয়েছেন এই ইসরোর? তোমরা সকলে সেটা বলবে, কে রয়েছে? বলো যারা যারা জানো সকলে বলো। যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? ভি নারায়ণন, তিনি কিন্তু বর্তমান কিন্তু ইসরোর চেয়ারম্যান রয়েছেন, তাই তো? আমরা সকলে এটা জানি এবং এটা আমরা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে কোশ্চেন রয়েছে সেখানে আমরা দেখে নিয়েছিলাম। তো চলো পরবর্তী কোশ্চেনে যাই, যদি ভালো লাগে সকলে একটু লাইক করে দেবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে পরবর্তী যে প্রশ্ন রয়েছে, জিপিএস যে স্যাটেলাইটের আনুমানিক কত উচ্চতায় পৃথিবীর প্রদক্ষিণ করে থাকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। এখানে বলেছে যে জিপিএস রিলেটেড যে স্যাটেলাইটগুলো রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্যাটেলাইটটা, এটা পৃথিবীর যে পৃষ্ঠতল থেকে আমাদের কত কিলোমিটার উচ্চতায় এটা অবস্থান করছে, সেটাই হচ্ছে আমাদের কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছে। এটা কত কিলোমিটার উচ্চতায় রয়েছে এই জিপিএস স্যাটেলাইট? তো এখানে কিন্তু জিপিএস এর ফুল ফর্মও আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। যাই হোক, আমরা এখানে রাইট অ্যান্সারটা আগে দেখে নিই। 20,000 কিলোমিটার উচ্চতায় কিন্তু ভূপৃষ্ঠ থেকে 20,000 কিলোমিটার উচ্চতায় কিন্তু এই জিপিএস স্যাটেলাইটগুলোকে ইনস্টল করা হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে আমাদের দেখতে হবে এই যে জিপিএস এর ফুল ফর্ম কি আছে, যেটা কিন্তু রাইট অ্যান্সার গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা হচ্ছে আমাদের জিপিএস এর ফুল ফর্ম। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, পরবর্তী কোশ্চেন কি আছে, যেটা রয়েছে কক্ষপথে উৎক্ষেপিত প্রথম ভারতীয় উপগ্রহর নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনটা রয়েছে, ভালো করে কোশ্চেনটা তোমরা আরেকবার দেখে নাও।
এটা এমন একটা কোশ্চেনটা ভালো করে দেখবে তোমরা। এটা কিন্তু সিবিটি 1, 2 দুটোতেই আসা কোশ্চেন এবং প্রতি বছর কিন্তু এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে এবং আশা করা যাচ্ছে এনটিপিসির কোনো না কোনো এক্সামে কিন্তু তোমরা কোনো না কোনো শিফটে তোমরা দেখতে পাবে এই কোশ্চেনটা। প্রশ্নটা কি রয়েছে এখানে কিন্তু আমাদের রয়েছে একটা আরপিএফ এসআই 2024 আরপিএফ কনস্টেবলেও এই কোশ্চেনটা চলে এসেছে এটা, ঠিক আছে? কক্ষপথে উৎক্ষেপিত প্রথম ভারতীয় উপগ্রহের নাম কি? অবশ্যই এটা প্রথম ভারতীয় উপগ্রহ যেটা কিন্তু ভারত নিজে কিন্তু এটা তৈরি করেছিল, যেটা কিন্তু আর্যভট্ট। আর্যভট্ট এটা কিন্তু ভারতের প্রথম উপগ্রহ, যেটা কিন্তু কবে এটা উৎক্ষেপণ করা হয়, উৎক্ষেপণের ডেটটাও পরীক্ষায় এসেছে। কি বলবো তোমাদের, তাহলে এটাও আমাদের দেখতে হবে। এই যে আর্যভট্ট যেটা আমরা চিত্র এখানে দেখতে পাচ্ছি, এটা কবে এটা উৎক্ষেপণ করা হয়েছিল? আমাদের রাইট অ্যান্সার যেটা হবে 19 এপ্রিল 1975 সাল। 19 এপ্রিল 1975-এ ভারতের নিজস্ব যেটা কিন্তু উপগ্রহ স্যাটেলাইট ফার্স্ট যেটা কিন্তু আর্যভট্ট, এটাকে কিন্তু এটা উৎক্ষেপণ করা হয়েছিল। এবং এর নাম আর্যভট্ট কেন? অবশ্যই তোমরা সকলে বুঝতেই পারছো, এখানে কিন্তু বিজ্ঞানী আর্যভট্টের নাম অনুসারেই কিন্তু এটা এরকমভাবে নামটা রাখা রয়েছে, ঠিক আছে? আর এটা ভারতের সাথে কোন দেশ সাহায্য করেছিল? অবশ্যই রাশিয়া কিন্তু সাহায্য করেছিল এটা তৈরি করতে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন দেখি। কোণার্কের সূর্য মন্দিরটি ড্যাশ নামে পরিচিত? গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। কোণার্কের সূর্য মন্দির কোথায় অবস্থান করছে? এটা অবশ্যই আমরা সকলেই জানি, এটা উড়িষ্যায় অবস্থান করছে, যেটা আমরা এখানে দেখতেই পাচ্ছি তার ছবি পিকচার। কোণার্কের যে সূর্য মন্দিরটা অবস্থান করছে এটাকে আমরা কি নামে চিনি? কি নামে চিনি এই সূর্য মন্দিরটা? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কি ব্ল্যাক প্যাগোডা। ব্ল্যাক প্যাগোডা নামে চিনি এই কোণার্কের সূর্য মন্দির অর্থাৎ সান টেম্পলকে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন আছে, কি কোশ্চেন আছে? ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী সংস্থা অর্থাৎ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় কিন্তু এটা রয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, তাই তো? জাতীয় উদ্যান এটা কোন রাজ্যে অবস্থান করছে? এটা আমরা দেখেই বুঝতে পারছি এবং তার চিত্রটা দেখো কত কত সৌন্দর্য একটা, ঠিক আছে? প্রাকৃতিক সৌন্দর্য এটা একদম, তাই তো? তো সকলেই এটা বুঝতেই পারছো, যেটাকে আমরা বলে থাকি, কি বলে থাকি? যেটাকে আমরা ফুলের রানীও বলে থাকি জায়গাটাকে, ঠিক আছে? ফ্লাওয়ার্সের জন্য বিখ্যাত ভ্যালি অফ ফ্লাওয়ার্স। অবশ্যই এটা অবস্থান করছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে অবস্থান করছে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় রয়েছে। কত সালে এটা ভারতের এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়? যেটা কিন্তু অবশ্যই 2005। 2005-এ কিন্তু এটা ইউনেস্কোর তালিকাভুক্ত হয় এবং 1982 সালে এটাকে কিন্তু জাতীয় উদ্যান হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছিল। কত সালে? এটা কিন্তু ন্যাশনাল পার্ক বলা হয়, এটা কি ভ্যালি অফ ন্যাশনাল পার্ক, ঠিক আছে? ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কোথায় অবস্থান করছে? উত্তরাখণ্ডে। 1982-তে এটা ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষিত হয় এবং 2005-এ এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়। তো এগুলো আমাদের অবশ্যই দেখতে হবে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। যার ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যেটা আমরা সকলেই বুঝতেই পারছি এবং অনেকেই কিন্তু এখানে ঘুরতে বেড়াতে যায়, ঠিক আছে? আমিও যাব, যাই হোক। পরবর্তী প্রশ্ন আছে, সুতরাং তোমরা কে কে যেতে চাও অবশ্যই বলবে, ঠিক আছে? কমেন্টে অবশ্যই বলে দেবে কে কে যেতে চাও এখানে, খুব সৌন্দর্য একটা জায়গা। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিচের কোন শহরটিকে স্থাপত্য শহর বলা হয়ে থাকে? স্থাপত্য শহর বলা হয় কোন শহরটিকে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অপশনগুলো ভালো করে দেখো। কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়, চণ্ডীগড়কে কিন্তু বলা হচ্ছে স্থাপত্যের শহর। আর এই কোশ্চেনটা এনটিপিসিতে আসা কোশ্চেন এবং এখান থেকে কিন্তু আমাদের দেখতে হবে এই যে চণ্ডীগড় রয়েছে, যেটা কিন্তু চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়, পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় এবং যেটা রয়েছে হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড়। তিনটের ক্যাপিটাল কিন্তু এই চণ্ডীগড়, ঠিক আছে? পরীক্ষায় আসে। পরের প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, কি কোশ্চেন আছে? তরলের আপেক্ষিক ঘনত্ব মাপার জন্য কোন যন্ত্র আমরা ব্যবহার করে থাকি? তরলের আপেক্ষিক যে ঘনত্ব রয়েছে সেটা মাপার জন্য আমরা ব্যবহার করে থাকি হাইড্রোমিটার। হাইড্রোমিটার আমাদের রাইট অ্যান্সার হবে, তাই তো? চলো পরবর্তী প্রশ্ন আছে। আর ফ্যাথোমিটার আমাদের সমুদ্রের গভীরতা মাপার জন্য ব্যবহার করা হয় ফ্যাথোমিটার, ঠিক আছে? এবং যে আমাদের হাইগ্রোমিটার রয়েছে, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, কিসের জন্য মাপা হয় এটা? এটা কিন্তু আমাদের মাপার জন্য, রেইনফল মাপার জন্য কিন্তু ব্যবহার করা হয় এই হাইগ্রোমিটারটা। পরের প্রশ্ন আছে, বিভব প্রভেদ পরিমাপের জন্য, বিভব প্রভেদ অর্থাৎ যেটা আমাদের রয়েছে তড়িতের দুই প্রান্তের যে তোমাদের বিভব প্রভেদ আর কি, তো এটা মাপার জন্য ব্যবহার করা হয় কোন যন্ত্র? কোন যন্ত্র এটা ব্যবহার করা হয়? রাইট অ্যান্সার কোনটা হবে? অপশনগুলো ভালো করে দেখে নাও, তোমরা সকলে আশা করি এটা পারবে। রাইট অ্যান্সার হয়ে যাবে ভোল্টমিটার। ভোল্টমিটারের মাধ্যমে কিন্তু এই বিভব প্রভেদ বা বিভব পার্থক্য এটা কিন্তু মাপা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন আছে, আর অ্যামিটারের মাধ্যমে কি মাপা হয়? অ্যামিটারের মাধ্যমে তো তোমাদের যে তড়িৎ প্রবাহ মাত্রাটা মাপা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী আমরা প্রশ্ন কি দেখছি, যেটা রয়েছে, মোটরের গতি পরিমাপের জন্য ব্যবহৃত হয় কোন যন্ত্র? মোটরের গতি পরিমাপের জন্য ব্যবহার করা হয় স্পিডোমিটার। আমরা সামনে যেটা দেখি সেটার নাম হচ্ছে স্পিডোমিটার, ঠিক আছে? বাইকের। পরের কোশ্চেন আছে, কোন যন্ত্রটি বাতাসের শক্তি এবং গতি পরিমাপের জন্য ব্যবহার করা হয়?
কোশ্চেনটা গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের এনটিপিসিতে আসাই কোশ্চেন, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে ভালো করে দেখে নাও, অপশানগুলো রয়েছে তোমাদের কাছে। যে যন্ত্রটির মাধ্যমে বাতাসের শক্তি এবং গতি মাপা হয় তার নাম হচ্ছে অ্যানিমোমিটার। আর থার্মোমিটার তো আমরা সকলেই জানি, যেটা কিন্তু উষ্ণতা মাপার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? তো চলো পরবর্তী কোশ্চেন আছে, নিচের কোন সংকর ধাতুটি টিন থাকে না? কোন সংকর ধাতুতে টিন থাকে না? অপশানগুলো ভালো করে দেখো, গান মেটাল, বেল ধাতু, ব্রোঞ্জ। এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? যেটা কিন্তু রয়েছে কি পিতল। পিতল অর্থাৎ ব্রাস এখানে কিন্তু যেটা থাকে না, এখানে মানে যে রয়েছে আর কি টিন, এখানে কিন্তু সেটা থাকে না। পিতল হচ্ছে তামা এবং দস্তা, যে দস্তা রয়েছে, ঠিক আছে, তারই কিন্তু সংকর ধাতু দিয়ে তৈরি হচ্ছে এই পিতলটা, ঠিক আছে? এখানে কিন্তু টিন কিন্তু থাকে না, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন আছে, তামা এবং দস্তার সংকর ধাতু কোনটা? পরীক্ষায় কিন্তু সংকর ধাতু থেকে আমাদের প্রশ্ন অনেকবারই আসে। তো এখানে কিন্তু আমাদের রয়েছে তামা এবং দস্তার যে সংকর ধাতু সেটা কোনটা? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পিতল, কারণ আমরা একটু আগেই দেখলাম তামা দস্তা মিশিয়েই কিন্তু পিতল তৈরি হয়ে থাকে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন আছে, ব্রোঞ্জ একটি সংকর ধাতু, কিসের ব্রোঞ্জ? ব্রোঞ্জটা কি কি দিয়ে থাকে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে তামা এবং টিন। তামা এবং টিন মিশিয়েই কিন্তু ব্রোঞ্জ তৈরি হয়ে থাকে, ঠিক আছে? তোমাদের যদি একটু ছোট্ট করে বলে দিই যে পরীক্ষায় আসে তামা এবং টিন মিশিয়ে কি হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি ব্রোঞ্জ। অনেক সময় কিন্তু কাঁসাও অপশানে থাকে, সেটাও রাইট অ্যান্সার হতে পারে, ঠিক আছে? আবার আমাদের তোমাদের কি বলে ওটা, লোহা এবং কার্বন মিশিয়ে কিন্তু ইস্পাত তৈরি হয়ে থাকে, ঠিক আছে? এবং তামা টিন দস্তা মিশিয়ে কিন্তু গান মেটাল তৈরি হয়, ঠিক আছে? এই প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু থাকে। তো চলো পরবর্তী কি কোশ্চেন আছে আর, বলা হয়েছে আলোর বাল্বগুলি পূরণ করতে, অর্থাৎ আলোর যে বাল্বগুলো রয়েছে না, তার ভেতরে নিশ্চয়ই কোনো না কোনো বায়ু থাকে, তাই তো? সেই জায়গাটা পূরণ করে কোন গ্যাস? একটা গ্যাস দিয়ে ভর্তি করা থাকে। তো সাধারণত আর্গন গ্যাসটি সেখানে কিন্তু ব্যবহার করা হয়। তার কারণ কি? তার কারণ কি? তার কারণ হচ্ছে সেটা নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসের জন্যই কিন্তু এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে কাকে? আর্গনকে। আর নিষ্ক্রিয় গ্যাস কতগুলো রয়েছে? অবশ্যই কিন্তু আমাদের এক্সামে রয়েছে। মানে এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয় যে সমস্ত নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে তাদের নামগুলো। অবশ্যই তোমরা যারা জানো সেটা তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। যেগুলো কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, কতগুলো নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। আর তোমাদের জন্য একটা এখান থেকে হোমওয়ার্কের কোশ্চেনও দেবো, ঠিক আছে? তো যাই হোক, এখানে কিন্তু আমাদের যে রাইট অ্যান্সারটা হবে, এখানে কিন্তু তোমাদের নিষ্ক্রিয় যে গ্যাসগুলো রয়েছে সেগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন এবং ক্রিপ্টন। এই যে আমাদের ছয়টা যে আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে অবস্থান করছে, এবং এখানে দেখতে হবে এগুলো কোথায় অবস্থান করছে। অবস্থান করছে কোথায়? পর্যায় সারণীর 18 নম্বর যে গ্রুপ রয়েছে সেখানেই কিন্তু অবস্থান করছে এই নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে? আর আর্গনের এই যে গ্যাসটা রয়েছে এটাকে কিন্তু আমরা এই বৈদ্যুতিক বাতিতে কিন্তু ব্যবহার করে থাকি, ঠিক আছে? এই সমস্ত ব্যবহারে কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের মানে ব্যবহার রয়েছে, সেগুলো আমাদের এক্সামে কিন্তু আসে। পরের প্রশ্ন আছে, নিচের কোন গ্যাসটি নোবেল গ্যাস? তো আমরা তো একটু আগেই বলে দিলাম কোন কোন গ্যাসগুলো নোবেল গ্যাস, তার মধ্যে আমাদের রাইট অ্যান্সার চলে আসছে আর্গন। আর্গন হচ্ছে একটা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। পরবর্তী কোশ্চেন আমাদের দেখতে পাচ্ছি আমরা, প্রকৃতিতে কোন নোবেল গ্যাস তেজস্ক্রিয়? অর্থাৎ এমন একটা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস রয়েছে সেটা হচ্ছে তেজস্ক্রিয়, তার নাম কি? গুরুত্বপূর্ণ কোশ্চেন। রাইট অ্যান্সার কোনটা হবে? এটা কিন্তু আমাদের এনটিপিসিতে আসা কোশ্চেন, এনটিপিসি 2021-এরই কোশ্চেন, যেটা কিন্তু ফেব্রুয়ারির দিকে যে মানে এই কোশ্চেনের অ্যান্সারটা মানে শিফটে এসেছিল আর কি কোশ্চেনটা। তো রাইট অ্যান্সার হবে রেডন। রেডন আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু একটা নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস, তার সাথে একটা তেজস্ক্রিয়, ঠিক আছে? এটা। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখি আর কি আছে। বলা হয়েছে গরবা নৃত্য এটা কোন রাজ্যে দেখা যায়? তো গরবা এটা কোথায় দেখা যায়? আমরা সকলে জানি এটা, এর আগের ক্লাসেও আমরা দেখেছিলাম গরবা একটা লোকনৃত্য, যেটা কিন্তু আমরা গুজরাটে দেখতে পাই, তাই তো? গুজরাটে কিন্তু গরবা লোকনৃত্য আমরা দেখতে পাই। বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, ক্লাসিক্যাল ড্যান্সগুলো রয়েছে, ফক ড্যান্সগুলো রয়েছে, আমরা এই সম্পর্কিত ক্লাস তোমাদের দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবে। আসামের আমাদের রয়েছে বিহু, ঠিক আছে? যেগুলো পরীক্ষায় আসে। বিহারে রয়েছে মানে বিহারে রয়েছে তোমাদের বিদেশিয়া, জাতাজতিন, ছৌ, ঠিক আছে? ছৌ আমাদের ৩ ধরনের রয়েছে আমরা দেখতে পাই। এছাড়া আমাদের অপশানে যেগুলো রয়েছে, যেমন রাজস্থানে রয়েছে কি? ঘুমর রয়েছে, কালবেলিয়া রয়েছে, ঠিক আছে? এবং মহারাষ্ট্রে কি আছে? লাবণী, তামাশা, এই সমস্ত লোকনৃত্যগুলো রয়েছে। কাশ্মীরে কি রয়েছে? তোমরা সকলে সেটা বলো, কাশ্মীরে কি রয়েছে? এবং এখানে কিন্তু আমাদের যে সমস্ত ক্লাসিক্যাল ড্যান্স, যেমন হচ্ছে আমাদের তামিলনাড়ুর ভারতনাট্যম ড্যান্স, আবার কেরালায় আমাদের রয়েছে মোহিনীঅট্টম বা কথাকলি রয়েছে। এছাড়া আমাদের অন্ধ্রপ্রদেশে রয়েছে, যেটা কিন্তু তোমাদের অন্ধ্রপ্রদেশে হচ্ছে কুচিপুড়ি রয়েছে, ঠিক আছে? এছাড়া আমাদের কি আছে? বিহু হচ্ছে আমাদের আসামে রয়েছে, ওড়িশায় ওড়িশি রয়েছে, মণিপুরে মণিপুরি রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশ, বিশেষ করে নর্দার্ন ইন্ডিয়া, সেখানে আছে হচ্ছে আমাদের কত্থক ড্যান্স,
যেখানে বিরজু মহারাজ, শোভনা নারায়ণ, তারপরে আমাদের সীতারা দেবী, ঠিক আছে, লাচ্ছু মহারাজ, এই সমস্ত ব্যক্তিরা তারা কত্থকের সাথে যুক্ত। কুইন অফ কত্থক বলা হয় সীতারা দেবীকে, বলেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের এক্সামে বারবার আসে, আর এই সমস্ত কোশ্চেন নিয়ে আমরা একটা ডিটেল ক্লাস কিন্তু তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই সমস্ত প্রশ্ন যদি এখন আমি আবার নতুন করে পড়াতে যাই না, সেটা কিন্তু তোমাদের টাইম ওয়েস্টই হয়ে যাবে এক কথায়, ঠিক আছে? এর বদলে তোমরা নতুন ভালো ভালো কোশ্চেন পাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তার বদলে তোমরা কি করবে, চ্যানেলে যাবে, সার্চ করে নেবে ডাইরেক্ট যে ফক ড্যান্স বা ক্লাসিক্যাল ড্যান্স বা এআইআর বা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, ডাইরেক্ট কিন্তু তোমাদের কিন্তু ক্লাস চলে আসবে তোমাদের সামনে, ঠিক আছে? তো চলো আমরা পরবর্তী কোশ্চেন যেটা দেখছি, নিম্নলিখিত ভাষার কোনটি ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলের অংশ নয়? গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোনটা? তো এখানে কিন্তু আমাদের অষ্টম তফসিলে অর্থাৎ এইট যে শিডিউলটা রয়েছে আমাদের সংবিধানের, এই এইট শিডিউলে কিন্তু অনেকগুলো ভাষা রয়েছে। কতগুলো পরীক্ষায় আসে আমরা জানি, 22টি কিন্তু ভাষা রয়েছে এই আমাদের অষ্টম শিডিউলে। তার মধ্যে বলেছে কোন ভাষাটি এখানকার মধ্যে এই 4টে অপশনের মধ্যে ছিল না অষ্টম তফসিলে। রাইট অ্যান্সার কোনটা হবে? অবশ্যই রাজস্থানী, কারণ এখানে পাঞ্জাবি, বোড়ো এবং তামিল সমস্ত ভাষাগুলো কিন্তু আমাদের এখানে অংশ ছিল এই সংবিধানের অষ্টম তফসিলের আওতায়, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন কি আছে, কত সালে সরকারি ভাষা আইন কার্যকর করা হয়েছিল? সরকারি ভাষা আইন এটা কার্যকর করা হয়েছিল সাল 1963-তে। সাল 1963-তে এটা কিন্তু কার্যকর করা হয়েছিল। আর তোমাদের বলে রাখি যে হিন্দিকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা হয়েছিল কবে, এটাও কিন্তু তোমাদের এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে? এই জন্যই কিন্তু আমরা একটা তারিখ রয়েছে, সেই তারিখটাতে হিন্দি ভাষা হিসাবে কিন্তু আমরা হিন্দি দিবসও পালন করে থাকি, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু অনেকবার আসে হিন্দি দিবস কবে পালন করি আমরা, ঠিক আছে? কারণ এই দিনই কিন্তু আমাদের এই হিন্দি ভাষাকে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়। সেই তারিখটা কবে একটু বলো যারা যারা জানো। আমাদের রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু অবশ্যই 14ই সেপ্টেম্বর 1949। 14ই সেপ্টেম্বর 1949-এ কিন্তু হিন্দি ভাষাকে এখানে কিন্তু তালিকাভুক্ত করা হয়েছিল সরকারিভাবে, ঠিক আছে? এবং এই যে 14ই সেপ্টেম্বর তারিখটা রয়েছে, এই দিন আমরা কিন্তু হিন্দি দিবস কিন্তু পালন করে থাকি। পরীক্ষায় বারবার আসে এই কোশ্চেনটা, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন আর কি আছে দেখি। ভালো লাগলে সকলে একটু লাইক করে দিও। সংবিধানের কত নম্বর ধারায় আমরা পঞ্চায়েতের যে সংজ্ঞা এটা আমরা পাই? তো পঞ্চায়েতি রাজ সিস্টেম সম্পর্কে আমরা জানি যে 243 নম্বর যে আর্টিকেলটা রয়েছে, এই সম্পর্কে কিন্তু আমরা এই যে আমাদের পঞ্চায়েতি রাজ সিস্টেম রয়েছে তার সম্পর্কে আমরা জানতে পারি, তাই তো? তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ এই পঞ্চায়েতি রাজ সিস্টেম কিন্তু 243 নম্বর আর্টিকেল আমাদের রাইট অ্যান্সার হবে। এবং ভারতের প্রথম যে পঞ্চায়েতি রাজ সিস্টেম চালু হয়েছিল এটা কোথায় হয়েছিল? অবশ্যই এটা আমাদের রাইট অ্যান্সার হবে রাজস্থানে। রাজস্থানের যে নাগর ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে কিন্তু প্রথমবার এই পঞ্চায়েতি রাজ সিস্টেমটি কার্যকর করা হয়, ঠিক আছে? তো এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং সংবিধান থেকেও আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন ইতিমধ্যে আমরা কিন্তু অলরেডি আমরা 1 মাস আগে সম্ভবত তোমাদের ক্লাস কিন্তু দেওয়া রয়েছে 3-4টে। অবশ্যই ওইগুলা ক্লাস কটা দেখে যাবে। আশা করছি ওখান থেকে কিন্তু তোমরা ওই যে কটা কোশ্চেন ওই ক্লাসে করেছি, একটা প্রশ্ন তোমরা এর বাইরে দেখতে পাবে না। আর ওই যে ক্লাসগুলো দিয়েছি ওগুলো সবই কিন্তু আরপিএফ, যে আমাদের এসআই এক্সাম হয়েছে, আরপিএফ এসআই কনস্টেবিলিটি, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই পলিটির কোশ্চেন, যে কোয়েশ্চেনগুলো আমরা করিয়েছিলাম 3-4টে ক্লাসের মধ্যে সামথিং তোমাদের কভার করে দিয়েছিলাম। ওই কটা তোমরা দেখে যাবে। আর একটা আমাদের ক্লাস ছিল যেটা কিন্তু 1 থেকে 50 মতো সমস্ত যে আর্টিকেলগুলো রয়েছে সংবিধানের ডিটেল ক্লাস কিন্তু আমরা করিয়ে রেখেছি এই চ্যানেলে। একটু সার্চ করে দেখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? আর এমন একটা হোমওয়ার্কের কোশ্চেন তোমাদের জন্য আমরা দিচ্ছি, যেটা কমেন্ট সেকশনে তোমাদের প্রত্যেককে অ্যান্সারটা করতে হবে। আর এই কোশ্চেনটা আমরা সামনের এনটিপিসি গ্রুপ ডি সহ সমস্ত এক্সাম, এসএসসি সমস্ত এক্সামে আমরা দেখতে পাবো। কোশ্চেনটা হচ্ছে এটা যে 2024-25-এ কোথায়, কোন দেশ হোস্ট করেছে এই সম্মেলন? ব্রিক্স সম্মেলন কে হোস্ট করেছে? অবশ্যই তোমরা বলবে 2024 এবং 2025 দুটোই, ঠিক আছে? তো যারা যারা ক্লাস দেখছো অবশ্যই তোমরা সকলে একটু লাইক করে দিও, শেয়ার করে দেবে সকল বন্ধুদের সাথে, এবং আপকামিং যে আমাদের যে দিনগুলো রয়েছে সেগুলোতে আরও গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আসছি, এবং নাম্বার অফ কোশ্চেনটাও একটু বাড়িয়ে নিয়ে আসার চেষ্টা করছি, যার ফলে তোমরা কিন্তু আমাদের এই ক্লাস থেকে বেশি মাত্রায় কিন্তু কমন পেতে পারো। সেটাই আমাদের টার্গেট রয়েছে। তো যাই হোক, আমরা দেখছি পরবর্তী ক্লাসগুলো আরও ভালোভাবে আনার চেষ্টা করছি। এবং আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটা হচ্ছে এই নামেই রয়েছে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল দুটোই আমাদের অফিসিয়াল রয়েছে এটা। এবং এআইআর একাডেমি তারই পার্ট, অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে। এবং এই নাম্বারটা রয়েছে যেখানে কিন্তু ডেমো পিডিএফ সহ সমস্ত বিস্তারিত পিডিএফ তোমরা এখানে দেখতে পাবে। যার যেটা প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করে নেবে, বেশি কিন্তু দেরি করবে না। যদি তোমরা এনটিপিসি নিতে ইচ্ছুক বা কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো পিডিএফ নিতে ইচ্ছুক, তোমরা কিন্তু যদি গ্র্যাজুয়েট লেভেল এনটিপিসির জন্য নাও তাহলে কিন্তু তোমরা আর বেশি দেরি করবে না, কারণ যত বেশি দেরি করবে তত বেশি কিন্তু তোমাদের কিন্তু টাইম লস্ট হবে, একদম নষ্ট হবে, কিন্তু একদম ওয়েস্ট করা হবে টাইমটা, ঠিক আছে? কারণ এই পিওয়াইকিউ গুরুত্ব প্রচুর রয়েছে আমাদের এনটিপিসি সহ রেলওয়ে সমস্ত এক্সামে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো, এখানে কিন্তু 5000+ কোশ্চেন রয়েছে, আর 5000+ কোশ্চেন কিন্তু একটাও কিন্তু ফালতু কোশ্চেন নয়। ভালো মাত্রায় ভালোভাবে কোশ্চেনগুলো কিন্তু শুধু মানে একদম বাংলা ভাষায় রয়েছে, পড়তেও কোনো সমস্যা নেই, ঠিক আছে?
কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এবং আমরা কিন্তু অনেক কারেন্ট অ্যাফেয়ার্স বিগত দিনে কভার করে এসেছি এবং কমন দিয়ে এসেছি। যাদের এখনো পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স কভার করা হয়নি, তোমরা কিন্তু এই যে টাইমটা রয়েছে এটা কারেন্ট অ্যাফেয়ার্সই পড়ার টাইম, ঠিক আছে? আর বেশি মাত্রায় জিকে রিভিশন করার টাইম। যাই হোক, তোমাদের যাদের যেটা প্রয়োজন আছে এই নম্বরে যোগাযোগ করে নেবে। ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে তোমরা নাম্বার পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ফেসবুক পেজে যুক্ত হবে। তো সকলকে ধন্যবাদ। আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই তোমাদের একটু সার্চ করে দেখে নিতে হবে কষ্ট করে, কারণ এই সমস্ত কোশ্চেন আমরা বেশিরভাগ কিন্তু কমন দিয়ে এসেছি এবং আমরা কিন্তু কমনের রেকর্ডও ঘুরতে চলেছি আগামী সমস্ত এক্সামে। সুতরাং যাদের তোমাদের কোনো এখনো পর্যন্ত কোনো টাইপ বা কোনো কোশ্চেন যদি সমস্যা থাকে, কোনো চ্যাপ্টার যদি সমস্যা থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেটা তোমরা বলতে পারো। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। সকলকে ধন্যবাদ।